নমস্কার, ক্যালকাটা টেলিভিশনে আপনার কথায় আপনাদের স্বাগত। আপনার কথা, আমার কথা, আপনাদের কথা আমরা তুলে ধরব। আপনার মনের কথা, আপনাদের সকলের যা যা ইচ্ছে, যে কথা আপনারা জানতে চান, যা আপনারা জানতে পারেন না, বা যে কথা বলতে চান, যে প্রশ্নগুলোর উত্তর খুঁজে পান না, তাই আমরা তুলে ধরছি আপনাদের জন্য। আর আজ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন অতিথি হিসেবে ফুটবলার মেহতাব হোসেন। মেহতাব, অনেক অনেক স্বাগত, অভিনন্দন। মেহতাব, অনেকগুলো দিন কেটে গেছে। ফুটবলার হিসেবে তোমার স্বীকৃতি, তোমার প্রাপ্তি অনেক বড় জায়গায়। আজও কি কোথাও না পাওয়ার যন্ত্রণা রয়েছে? না, দেখো, যেটা চেয়েছিলাম, মানে ভগবান বলো, আল্লাহ বলো, সব কিছুই পেয়েছি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যে সব ভগবান দিয়ে দেবে তা নয়। কিছু তো আক্ষেপ থাকেই মানুষের লাইফে, আর সেই আক্ষেপ নিয়েই পৃথিবী থেকে মানুষ যায়। সো কিছু জায়গা আছে যে কিছু কিছু জায়গা আমি যদি পেতাম, মেবি হয়তো আমার ফুলফিল হয়ে যেত। কিন্তু সব মানুষ সব কিছু কমপ্লিট হতে পারে না, একটা মানুষ কোনোদিন কমপ্লিট হতে পারে না। মেহতাবকে আমরা কি বলবো? মেহতাব কোনটা শুনতে ভালোবাসেন? ইস্ট বেঙ্গলের ঘরের ছেলে, ইস্ট বেঙ্গলের ছেলে, মোহনবাগানের ফুটবলার। কোন শব্দ, কোন বাক্যবন্ধ মেহতাবের কাছে সব থেকে ফেভারিট? দেখো, আমার মনে হয় আমার স্টার্টিং ফ্রম বড় টিমে যদি তুমি বলো তাহলে মোহনবাগান, আর সাকসেস মেহতাব যদি বলো তাহলে অফকোর্স ইস্ট বেঙ্গল। তার জন্যই আমার এখন, দেখো, যখন আমি ইস্ট বেঙ্গলে খেলেছি বা দীর্ঘ বছর, এক ডিকেডের বেশি ঘরের ছেলে হয়ে গেছিলাম, আর সবাই জানতো, মেবি সবাই জানতো আমি ইস্ট বেঙ্গলেই সারা জীবন কাটিয়েছি। মানে এতটাই আমার আধিপত্য বা এতটাই আমার ভালোবাসার জায়গা হয়ে গেছিলো ইস্ট বেঙ্গলে। প্রত্যেকটা মানুষ ভাবতো ইস্ট বেঙ্গল থেকেই শুরু করেছে, মেবি ইস্ট বেঙ্গলেই গিয়ে শেষ করবে। তো ইস্ট বেঙ্গলেরই মেহতাব, সবাই তাই জানে। মেহতাব কি জানে? মেহতাব কি শোনাতে চায়? তথ্য বলছে ইস্ট বেঙ্গলে তোমার সাফল্য বেশি, তথ্য বলছে ইস্ট বেঙ্গলে সব থেকে বেশি তুমি খেলেছো। না, অবশ্যই যখন ইস্ট বেঙ্গলে বেশি খেলেছি, ইস্ট বেঙ্গলের সাকসেস বেশি, কিন্তু আমার কাছে অফকোর্স একটা জায়গায় মনে থাকবে মোহনবাগান, কেন যেহেতু আমি স্টার্ট করেছি। কিন্তু যদি ঘরের ছেলে বা বলা হয় তাহলে অফকোর্স ইস্ট বেঙ্গল। মানে বাবলুদাকে যদি মোহনবাগানে ঘরের ছেলে বলা হয় তাহলে ইস্ট বেঙ্গলের ঘরের ছেলে মেহতাব, এটা মেহতাব শুনতে ভালোবাসে। না, ডেফিনেটলি আমি এই যে বললাম, আমি স্টার্ট করেছি মোহনবাগান থেকে। মোহনবাগান একটা জায়গায় আছে, কিন্তু অফকোর্স আমি ইস্ট বেঙ্গলে ঘরের ছেলে শুনতে সত্যিই খুব ভালো লাগে, কেন দীর্ঘ বছর সাকসেসটা অনেক বেশি ইস্ট বেঙ্গলে। প্রায় 6টা ক্লাবের হয়ে 400টা ম্যাচ তুমি খেলেছো। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে তোমার কথা থেকেই প্রশ্নটা খুঁজে বার করলাম। তুমি বললে যে ইচ্ছে ছিল যাতে রিটায়ারমেন্টটা ইস্ট বেঙ্গলে গিয়েই হয়, সেটা হলো না। কেন হলো না? দেখো, আমি ইস্ট বেঙ্গলে যখন জামশেদপুরে শেষ করি, তখন আমি ভাবলাম না, এইটাই হচ্ছে রাইট টাইম। কেন, আমার খেলাটাও আছে, আমার যেখান থেকে আমি স্বীকৃতি পেয়েছি একটা বেস্ট মিডফিল্ডারের, সেখান থেকে মিডফিল্ড জেনারেল স্বীকৃতি পেয়েছি, সেখান থেকেই আমি রিটায়ারমেন্ট নেওয়ার সব কিছু এভরিথিং ওকে ছিল। একটা রাত, একটা প্রেস কনফারেন্স সব কিছু চেঞ্জ করে দিয়েছিল সেই দিনটা। মেবি সেই দিনটা বা সেই রাতটা এখনও আমাকে তাড়া করছে। মেবি আমি ইস্টবেঙ্গল থেকে রিটায়ারমেন্ট নিলে মেবি আমার কেরিয়ার, আরও কিছু মানুষ এখনও ইস্টবেঙ্গল সাপোর্টার এটা মেনে নিতে পারেনি বা মেনে নিতে পারে না যে আমি মোহনবাগান থেকে রিটায়ারমেন্ট করেছি। এটা স্বাভাবিক, কেন এত বছর ইস্টবেঙ্গলে কাটিয়ে মোহনবাগানে গিয়ে রিটায়ারমেন্ট করা, ওখানেও কেউ মানতে পারিনি। বাস্তব, কেন, যেহেতু আমার পিক টাইমটা ইস্টবেঙ্গলে দিয়েছি, এর জন্যই কিন্তু কেউ সেরমভাবে নিতে পারেনি। এটা বাস্তব, এটা যে কোনো ক্ষেত্রে, যে কোনো মানুষের বা যে কোনো প্লেয়ারের ক্ষেত্রে এটা হতো। কিন্তু আমি এটা আক্ষেপ থেকে যাবে আমার সারা লাইফকে, আমি ইস্টবেঙ্গলে কেন আমি রিটায়ারমেন্ট নিতে পারলাম না। অনেকে অনেক কথা, অনেক গুজব উঠেছিল কি আমি কী জন্যে জয়েন করছি, যে আমাকে সাইন করিয়েছে তার সাথে আমি ব্যবসা করব, মেবি আমি পলিটিক্স জয়েন করব, মেবি আমি তার বেনিফিট কিছু নেব। কিন্তু আদেও কিছু নয়, আমি আমার ফ্যামিলির জন্যে, ফ্যামিলির স্বার্থে, যাতে আমার ফ্যামিলি কোনো দিন হ্যারাসমেন্ট না হয়, ফ্যামিলি কোনো দিন কোনো প্রবলেমে না পড়ে, তার জন্যে আমার টাকা বা আমার নাম বা এর জন্যে আমি কোনো সময়, হ্যাঁ, মোহনবাগান একটা বড় ক্লাব, অফকোর্স
তোমার এত ট্রফি জিতেছে, এত সারা ভারতবর্ষে এখন সবচেয়ে সাকসেস ক্লাব ভারতবর্ষের মধ্যে। কিন্তু যেহেতু আমি ইস্টবেঙ্গলে এত বছর সবাই জানতো ইস্টবেঙ্গলেরই প্লেয়ার, ইস্টবেঙ্গলের ঘরের ছেলে, নিশ্চয়ই কোনো কারণ ছিল বলে। আর অফকোর্স যেটা এখনও যে সাপোর্টাররা মানতে পারেনি, আর সেই দাগটা এখনও আমার লেগে আছে। এই আক্ষেপটা আমার সারা জীবন থেকে যাবে, কে মানুষ আমাকে ভুল বুঝছে বা ভুল বোঝে। ইভেন আমি একটা ঘটনা বলি, লাস্ট মোহনবাগানে যেহেতু আমি সব ম্যাচ খেলতে পারিনি, তার জন্যে আমাকে একজন আছে ইমরান বলে, ওদের অ্যাকাউন্টেন্টস যে টাকা পয়সা দেয়, তো বলেছিল আমাকে লাস্ট যখন এটিকে মানে মোহনবাগান এটিকে যখন আসে মার্চ হয় সঞ্জীব গোয়েঙ্কা, তো বলেছিল সব পয়সা যা যা প্লেয়ার হয় বাকিয়া টাকাটা রিটার্ন করে দাও। তখন আমি বলেছিলাম না, আমি পুরো ম্যাচ খেলিনি, আমি হাফ টাকা নেবো না। তো আমি হাফ টাকা নিয়ে নিই মনমানে থেকে। আমি যদি ওরামই মেন্টালিটি হতো আমার, তাও আমি পুরো টাকা নিয়েই ছাড়তাম, কেন ওরা নিজে থেকেই অ্যাপ্রোচ করেছিল আমাকে যে টাকাটা তুমি আসো ক্লাব থেকে নিয়ে যাও। মেহতাব কি রাত্রিবেলা কোথাও কাঁদে যে ইস্ট বেঙ্গল থেকে রিটায়ারমেন্টটা হলো না বলে? আমি রোজ কাঁদতাম, আর এখনও কষ্ট হয় আমার, যখন ফিল হয়, যখন আড্ডা হয়, যখন কেউ বলে আমাকে, আমার বন্ধুরা প্রায় সময়, আজকে সকালেও একজন আমার প্লেয়ার, দাদা তুমি একটা জিনিস, তো আমি তো ওকে বোঝাতে পারবো না কেন কী জন্যে। আমি ওকে একটাই কথা বললাম, অফকোর্স ইস্টবেঙ্গল থেকে নিলে আমার হয়তো আরও ভালো হতো, আরও মানুষের মনে জায়গা করে নিতে পারতাম ইস্টবেঙ্গলের সমর্থকদের এবং মোহনবাগানের সমর্থকদের, কেন কি আমি একটাই জায়গায় এসে একটাই জায়গায় শেষ করেছিলাম। এখন তো মানুষকে আমি ধরে ধরে বোঝাতে পারবো না কি আমি কেন গেছিলাম, কী জন্যে গেছিলাম। এটা আমার কপালে, মেবি আমার কপালের দোষ বা কপালের মেনে নিচ্ছি আমি, কে আমার এটাই লেখা ছিল, সম্ভবত উপরওয়ালা এটাই লিখে দিয়েছিলেন কি এখানে এটাই তোমার দুর্দশা হবে। কিন্তু এর ছাড়া আমার অনেস্টি বলো, আমার হার্ড ওয়ার্ক বলো, আমার ডিসিপ্লিন বলো, এই নিয়ে কিন্তু কেউ আঙুল তুলতে পারবে না, জীবনে কেউ আঙুল তুলতে পারবে না। খেলার মাঠে অনেস্টি, কিন্তু এই জায়গাটা আমার এখনও জানি না, এই যেই দেওয়া সাপোর্টাররা, আমার ইস্টবেঙ্গল সাপোর্টাররা যে এখনও যে মেনে নিতে পারিনি আমার এই যাওয়াটা, তাদেরকে আমি আবার বলছি, তাদের কাছে আমি অবশ্যই দোষী। তারা জানলে হয়তো ক্ষমা করে দেবে আমাকে, কিন্তু আমি সত্যিই জানতাম না কি আমি মোহনবাগান যাব। আজকে রাত্রে আইপিএল স্টার্ট হয়েছে, তখন নিতুদা আমাকে বলে কে দেখ এখন আইপিএল হচ্ছে, প্রেস কনফারেন্স করে তোর রিটায়ারমেন্ট ঘোষণা করব। তারপরের দিন বাবনদা প্রেস কনফারেন্স করে তোমার মোহনবাগান ক্লাবে কি মেহতাব হোসেন মোহনবাগানে সাইন করছে। তাই আমি বললাম আমি তো জানি না, প্রচুর ফোন এসছে, প্রচুর চারিদিক দিয়ে ফোন এসেছিলো, তখন আমি প্র্যাকটিস করছিলাম মাঠে। তো আমার ওয়াইফ মমিতা ফোন করেছে আমাকে, তুমি এটা কি করেছো? আমি তো কিচ্ছু জানি না যে আমি মোহনবাগানে সাইন করছি। আমি তো নিতুদার সাথে কালকে কথা বলে এসেছি, প্রেস কনফারেন্স হবে, আমার খুব সুন্দরভাবে রিটায়ারমেন্ট অর্গানাইজ করছে। তো সেই জায়গাটাই আমার ওয়াইফও একটু হয়ে গেছে কে এটা কি হলো, তার জন্যই হয়তো হয়নি আমার ইস্টবেঙ্গলে করা, মেহতাব আসলে রিটায়ারমেন্ট করা। বলল আবার রেখেও দিল অনেকটা। আমরা চেষ্টা করব মেহতাবের কাছ থেকে সেই কথাটা বের করে নিয়ে আসা, যদিও ওর একটা দুঃখের জায়গা বলে ও হয়তো অতটা বলতে চাইছে না। আমরা খুব একটা চাপ দেওয়ার চেষ্টা করব এরকমটা নয়, কারণ আপনার কথা আমাদের উদ্দেশ্য এরকম নয় যে কাউকে আঘাত করে কোনো কিছু বার করা। তার মনের কথা, তার ইচ্ছে, সেগুলোই আমরা তুলে ধরার চেষ্টা করব। তুমি বলেছো হয়তো ঈশ্বর চেয়েছিলেন দুর্দশা। আমি তো মনে করি তিন প্রধান মোহনবাগান, ইস্ট বেঙ্গল, সেই তিন প্রধানের যে কোনো একটা জায়গা থেকে, মানে ব্যক্তি, আমি সমর্থক, ফুটবলের সমর্থক, আমি ফুটবলের সাপোর্টার, আমি মনে করি যে সেই জায়গা থেকে যে কোনো একটা জায়গা থেকে রিটায়ার করা। যদিও তোমার কি মনে হয় না ছিল তো কে আমার জন্য স্টেডিয়াম ভরা উচিত ছিল? আমি এত বছর কলকাতা মাঠে, এটা বলছি আমার লঙ্কা, এত বছর আমি 400টা ম্যাচ তুমি বললে, তার মেবি আনঅফিসিয়ালি মানে কলকাতা লিগতে ধরা হয় না ফিফা এতে বা আইএফএফে, আইএফএ শিল্ড বা ডুরান্ড সব মিলিয়ে যদি হয়তো মেবি 500 বেশি ম্যাচ হবে। ইস্টবেঙ্গলের হয়ে হয়তো 300 বেশি ম্যাচ হবে আমার।
আমার জন্য মাঠ ভরা উচিত ছিল, কিন্তু আমি যদি ইস্টবেঙ্গলে রিটায়ারমেন্ট করতাম সেই সম্মানটা হয়তো পেতাম আমি। তার মানে তুমি কি বলতে চাইছো যে মোহনবাগান সমর্থকদের কাছ থেকে যে হারে সমর্থন মেহতা পেলে ভালো লাগতো সেটা পাইনি? ডেফিনেটলি আসা উচিত ছিল সবার। কেন দেখো, আমি তো ইস্টবেঙ্গল মোহনবাগান নয়, আমি তো দেশের খেলোয়াড়, আমি তো ইন্ডিয়ার খেলোয়াড়, আমি তো দেশের জার্সি পরেছি 10 বছর, সেই হিসাবেও আসা উচিত ছিল। কেন এত বছর এত এন্টারটেন করেছি মানুষকে। আমি বলছি না আমি সবার থেকে ভালো প্লেয়ার, কিন্তু আমার যে কন্ট্রিবিউশনটা প্রায় 16-17 বছর আমি ফুটবল খেলেছি ইস্টবেঙ্গল মোহনবাগান মিলিয়ে। আইএসএলটা বাদ দাও, আইএসএল বাদ দিলে আরও বেশি হয়তো ম্যাচ হবে আমার। আসা উচিত ছিল, কিন্তু ওই যে বললাম আমার পিক টাইমটা ইস্টবেঙ্গলে দেওয়ার জন্যে অনেক সমর্থকও মেনে নিতে পারেনি মোহনবাগানে, এটা বাস্তব আমি বলছি। কেন প্রায় সময় যখন ডার্বি ম্যাচ হতো তখন আমি লিডারশিপ নিতাম ইস্টবেঙ্গলের হয়ে, তখন শুনতাম মোহনবাগান গ্যালারি থেকে কিছু বাজে কথা, কিন্তু এটা স্বাভাবিক, এগুলো হয়ে থাকে, এটাই জন্য বলছি আমি, এটা স্বাভাবিক স্পোর্টসম্যান স্পিরিট। কিন্তু অফকোর্স অ্যাজ এ ইন্ডিয়ান প্লেয়ার দলেও হয়, হ্যাঁ ডেফিনেটলি অ্যাজ এ ইন্ডিয়ান প্লেয়ার হিসাবে আসা উচিত ছিল সবার। তুমি কি কোথাও মনে করো যে ইস্টবেঙ্গলের প্লেয়ার হয়ে মাঠে নামার সময় তুমি শরীর থেকে অ্যাড্রিনালিন বেশি বেরোতো মোহনবাগানের প্লেয়ার হয়ে নামার সময় সেটা নয়, ড্রেসিং রুম থেকে যখন তুমি বেরোতে? না সেটা নয়, আমি যখনই মাঠে নামতাম মানে যেই দলের যখন মোহনবাগানে খেলেছি তখন একটা আলাদা টকবক করে ডার্বি ম্যাচ আমার ফুটতো। কিন্তু হ্যাঁ এটা বলতে পারো তুমি, যেরকম আস্তে আস্তে যে রিলেশনশিপটা মানে আমি গ্রো করেছিলাম ইস্টবেঙ্গল ড্রেসিং রুম, ইস্টবেঙ্গল অফিসিয়াল, ইস্টবেঙ্গল প্লেয়ারদের সাথে, সেটা আমার কাছে কাজ করতো কি না এই হয়তো নেক্সট ম্যাচ আমরা জিততে পারি না পারি, এই ম্যাচটা কিন্তু জিতে বেরোতে হবে। সব ম্যাচ জেতা যায় না, কিন্তু এই ম্যাচটা নিজেকে উজাড় করে দিতে হবে। এবং সবকে আমি টানেলে বলো মাঠে বলো আমি উজ্জীবিত করতাম, চেয়ার করতাম, কাম অন, আমরা এই ম্যাচটা বাই হুক বাই বা ক্রুক এই ম্যাচটা জিতে বেরোতে হবে। আপনার কথায় আমরা আরো আড্ডায় জমজমাটি করে জানবো মেহতাবের কাছ থেকে অনেক গোপন কথা। ছোট্ট একটা বিরতির পর চোখ রাখুন আপনার কথায় ক্যালকাটা নিউজে। তাহলে কি সিদ্ধান্ত কোথাও ভুল বলে মনে হয়েছে যে একেবারে ইস্টবেঙ্গল থেকে মোহনবাগানে চলে আসা, বা বড় ভুল? বললাম না, আক্ষেপ থেকে যাবে, আমি যদি ধরো সিলটন পাল এত বছর মোহনবাগানে খেলেছে, ও যদি শেষ সময় মোহনবাগানে এসে ইস্টবেঙ্গলে এসে রিটায়ারমেন্ট করতো তাহলে কেউ মেনে নিত না। স্বাভাবিক, সেই সাপোর্টাররা আমাকে মানতে পারেনি, যে সাপোর্টারকে আমি দিনের পর দিন আঘাত দিয়েছি, জ্বালিয়েছি, ঠিক আছে, সেই কেন মানবে আমাকে? এটা বাস্তব। সেম হচ্ছে সিলটন যদি ইস্টবেঙ্গলে এসে রিটায়ারমেন্ট করতে চাইতো তাহলে কিন্তু কেউ মেনে নিত না। সাপোজ ধরে নাও বাবলুদা, তুমি কথা বলো, তুমি বাবলুদার বহুত বড় ফ্যান আমি জানি, বাবলুদা যদি এই কাজটা করতো কেউ মেনে নিত? আমি একটা মজার ছলে দর্শকদের জানিয়ে রাখি, প্রত্যেকে তো আমরা ফুটবলের ভক্ত, আমি নিজে মোহনবাগান সাপোর্টার, এর সঙ্গে তুমি নিজে ইস্টবেঙ্গলে, আমরা কিন্তু সেই জায়গায় কিন্তু মজা আড্ডা গল্প বা আপনার কথাটা আমরা শেয়ার করছি। প্লিজ ক্যারি অন। ডেফিনেটলি বাবলুদা হলে বাবলুদারও কেউ মেনে নিত না। কেন শেষ বয়সে গিয়ে পিক ফর্ম 16 বছর পুরোপুরি মোহনবাগানকে দিয়েছে, 17 বছরের মাথায় যদি ইস্টবেঙ্গলে যেত কেউ করতো না। তো সেম ক্ষেত্রে আমারও হয়েছে। আমি কি হয়েছে জানো তো, দুদিকেই গেছিলাম, না ইস্টবেঙ্গলে ছিলাম না মোহনবাগানে ছিলাম, আমি থেকে গেছিলাম মাঝামাঝি। এবং আমি প্রাউড ফিল করি আমি ন্যাশনাল টিম প্লেয়ার। অবশ্যই আমি প্রাউড ফিল করি, মোহনবাগান ইস্টবেঙ্গল মোহামেডান কেউ এ নিয়ে প্রশ্ন তুলবে না। হ্যাঁ, কিন্তু মাঝখানে থেকে গেছিলাম, এসে ওই সময় যখন গেছি আমি তখন ওই মাঝখানে থেকে গেছিলাম না। মোহনবাগানের সাপোর্টার মেনে নিয়েছে, আবার ইস্টবেঙ্গলের সাপোর্টার মেনে নেয়নি। কেন? এই কারণেই কি আমি কেন মোহনবাগানে গেলাম। আই লিগ তোমার হাতে না উঠে আসা, এটা কি তোমার একটা অন্যতম বড় আক্ষেপ? অফকোর্স, একদম। আমি কমসে কম 2010 থেকে, আমি তোমাকে বলি 2010 থেকে লাস্ট এবার 2010 থেকে 2016-এর মধ্যে অ্যাটলিস্ট 3 বার পাওয়া উচিত ছিল আমাদের। 1 পয়েন্ট
1 পয়েন্ট এই জায়গাটা এক হচ্ছে তোমার ফার্স্ট হয়েছে আমাদের প্রয়াগের সাথে, তারপরে সালগাঁওকার, তারপরে তোমার আবার সালগাঁওকার। তো এই জায়গাগুলো 1 পয়েন্ট করে একটা মানুষ যে টিম কোনো টিমের কাছে হারছে না, ছোট টিমের কাছে গিয়ে ড্র করলো, ছোট টিমের কাছে 1 গোলে হেরে গেল সেকেন্ড লিগে লাস্টের দিকে। তো এই আক্ষেপটা আমার সারা জীবন তাড়া করে। আজকে যদি আমি আমার হাতে আই লিগ থাকতো, ফেডারেশন কাপ হয়তো 4 বার আছে, 4 বার মোহনবাগান 1 বার, 5 বার, কিন্তু আমি মোহনবাগান হয়তো কেউ কাউন্ট করে না, কিন্তু আমি ইস্টবেঙ্গলের হয়ে 3 বার ফেডারেশন কাপ পেয়েছি, তোমার মোহনবাগান হয়ে 1 বার পেয়েছি ফেডারেশন কাপ, মোহনবাগান হয়ে আইএফএ শিল্ড পেয়েছি, কলকাতা লিগ পেয়েছি। সো সেটা না, ব্যাপারটা হচ্ছে একটা কি অ্যাচিভমেন্ট না, অলওয়েজ তোমাকে বড় করে। আর টিম গেম অ্যাচিভমেন্ট, উইদাউট অ্যাচিভমেন্ট ইউ আর নাথিং। একদম। মেহতাব, ইনার স্টোরি আজকে তো আমরা একটু জানতে চাইছি, কি হলো হঠাৎ আমরা দেখলাম বিজেপি দফতরে তুমি চলে গেলে জয়েন করার বিষয়ে, তারপরেই তোমার বোধ ফেরত এলো, তুমি রাজনীতি থেকে বিদায় নিয়ে নিলে, কেনই বা গেলে, কেনই বা ফেরত এলে? লোকে তো কনফিউজ হয়ে গেল। খুব বড় মানে খুব ইন্টারেস্টিং ঘটনা। কনফিউজ বলে না মানুষ, একটা কনফিউজ হয়ে যায় খেলা ছাড়া পরে কী করবে। যখন সমাজ চারিদিকে ছুটে বেড়াচ্ছে বা স্ট্রাগল করছে, ওই সময় আমরা দেখবে খুব স্ট্রাগল করছিল আমাদের সারা পৃথিবী, যেরকম কোভিড, আমফান, কিছু কিছু জায়গায় যখন আমি ত্রাণ দিতে যাচ্ছিলাম, এটা তোমার আমার কাছে ছবি থাকলে বা ভিডিও থাকলে দেখাতাম, কোনো এক চ্যানেলে দেখিয়েছিল, তো বুঝতে পারতে কি অবস্থা তো সে সময় যাচ্ছিল। তখন আমি ভেবেছিলাম যে কোনো একটা পার্টি থেকে দাঁড়িয়ে যদি আমি এমপি বা এমএলএ হতে পারি, তাহলে এদের পাশে যদি দাঁড়াই আমি, কেন উইদাউট পাওয়ার, এই যে চেয়ারে বসে আছে, এই চেয়ারে প্রচুর পাওয়ার, যারা এই চেয়ারে বসে, আর আমাদের মতন প্লেয়ার যারা দেশের হয়ে খেলে বা দেশের জন্য প্রচুর কিছু করেছে, রক্ত ঘাম জড়িয়েছে, তাদের কিন্তু খুব ডিফিকাল্ট এই পাশে এই সব মানুষের জন্য কিছু করতে পারা। আমরা করতে পারবো না যতক্ষণ আমার হাতে পাওয়ার না আসবে। হয়তো আমার পলিটিক্যাল কোনো কালারে যাওয়া উচিত হয়নি, ওই সময় ওইটাই আমার মাথাটা খারাপ করেছিল। তারপরে দেখলাম ব্যাকফায়ার হয়েছে এটা। মেহতাবকে কেউ খারাপ করতে না, মায়াতাবকে কেউ খারাপ করতে পারেন, তাই জন্য আমি বেরিয়ে চলে এলাম। কেন দেখো, এখানে তোমাকে নিজের মতন কোনো কাজ করতে পারবে না। জানলে কি করে? তুমি তো জানলাম, বলছো ভালোভাবে ঢুকেনি বলেই তো আমি বেরোতে পেরেছিলাম। আর তারিখ পেলে না, 21শে জুলাই গিয়ে জয়েন? না, আমি জানতাম না ওইটা, আমি ভুলে গেছিলাম ওটা। আই সোয়ার অন গড, আমি তোমার চ্যানেলে বলছি, আমি সত্যিই জানতাম না। তুমি তো নিজেই বলেছিলে মানুষের কাজ করার জন্য তুমি রাজনীতিতে যেতে চাও বা আসতে চেয়েছিলে। না, ডেফিনেটলি এখন করছি, কিন্তু খুব সীমিত মানুষের জন্য করতে। তখন কি তাহলে ভীতু মেহতাব ভয় পেয়ে গেল মেহতাব? না, ভয় পেয়েছি আমার ফ্যামিলির জন্য। আমাকে থাকতে হবে বস, আমাকে থাকতে হবে, ভয় পাওয়ার কিছু নেই। ভয় এই জন্যই পেয়েছিলাম কি আমি সবসময় আমার ফ্যামিলিকে আমি প্রচণ্ড ভালোবাসি। আমার যারা যে ভালো কাজ করে। তাহলে বিজেপি দফতরে গেলে কেন তুমি? কালার যদি ম্যাটার করে না, তাহলে 21শে জুলাইয়ের মঞ্চে গেলে না কেন তুমি? হ্যাঁ, আমি যাই 21শে মঞ্চে যাই, প্রত্যেক বছর যাই আমি, এখনো লাস্ট ইয়ারও গেছিলাম। সেই দিন গেলে না কেন? সেই দিনকে আমি বারবার বললাম, সেই দিনকে আমার ওখানে যাওয়ার কথা ছিল, দিলীপ দাসের সাথে কথা হয়েছিল কি আমি যাব, সেদিনকে আমি যাওয়া হয়নি। আরও অনেক কথা জানা রয়েছে আপনার কথায় মেহতাব হোসেনের সঙ্গে কথা বলে জানবো, কিন্তু ছোট্ট একটা বিরতির পর। সঙ্গে থাকুন, চোখ রাখুন আপনার কথায়। মেহতাবের বেড়ে ওঠা, ফুটবলকে কেন্দ্র করে বেড়ে ওঠা, কি করে মেহতাব এই জগতে এতটা বিচ্ছুরণ ঘটালো এবং তারপরে মেহতাব সেই আকাশটা ছোঁয়ার চেষ্টা করলো কি করে? কতটা লড়াই, জেদ, ডেডিকেশন। আমার এতটাই জেদ ছিল, যখন আমি ছোটোবেলায় বারুইপুর থেকে আস্তে আস্তে যখন ঢাকুরিয়ায় আসি, তখন দেখতাম, তখন ফলো করতাম, আমাদের প্রত্যেকটা পাড়ায় একটা করে আইডল ছিল। তারপরে আইডল জন্মালো অমিত দাস বারুইপুরে, ওনার থেকে ভালো প্লেয়ার হতে হবে। এরমও টাইম গেছে আমার, আমি তোমাকে বলি কি ট্রেন যখন বন্ধ হয়ে যেত বারুইপুর থেকে মল্লিকপুরে, আমি দৌড়ে চলে যেতাম ট্রেন
ট্রেন লাইন ধরে আমি দৌড়ে চলে যেতাম প্র্যাকটিস করতে। তখন অত পয়সাও ছিল না যে আমি অটো বা এফোর্ড করতে পারবো। প্রচুর পরিশ্রম করেছি, প্রচুর পরিশ্রম করতাম, রাত নেই দিন নেই, সকাল বিকেল 3 বেলা করে প্র্যাকটিস করতাম, কেন আমাকে অ্যাচিভ করতে হবে, আমাকে কিছু করে দেখাতাম আমার ফ্যামিলির জন্য, প্লাস হচ্ছে আমার নিজের জন্যে। কেন সারভাইভ করার জন্য তোমাকে কিছু একটা করতে গেলে তোমাকে নিজেকে পেন দিতে হবে। নিজের জন্য মেহতাব আরও তো পেশা ছিল, সাধারণ চাকরি ছিল, ডাক্তার ইঞ্জিনিয়ার তো সবাই বলে, এর বাইরে সফটওয়্যার প্রফেশনাল, আইটি, বিভিন্ন জায়গা ছিল, ফুটবলারই কেন হতে হবে? ভালো লাগাটা, কেন দেখো প্রত্যেকটা পাড়ায় না আগে ফুটবল খেলা হতো, এই ভালো লাগাটা ইন দ্য সেন্স তুমি দেখবে স্বামীজি বলেছিলেন ফুটবল খেলো, কিছু করো না করো ফুটবল খেলে, এর থেকে বড় শান্তি কিছু নেই। ওই যে খেলতে খেলতে কবে যে আমার প্যাশন হয়ে গেল, কবে যে আমার পেশা হয়ে গেল, ওটা আমি বুঝতে পারি। এত ভালোবেসে ফেলেছিলাম ফুটবলটাকে। আর আমি ফুটবল নিয়ে একটা সময় ঘুমাতাম, ফুটবল নিয়েই থাকতাম, আমার বেডে একটা করে ফুটবল থাকতো, মানে ফুটবলই ধ্যান জ্ঞান। এখনও স্টিল নাও যখন প্র্যাকটিস না করলে না ঠিকভাবে আমার ঘুম হয় না। মেহতাব, এই মুহূর্তে তুমি কথার গল্প করতে করতে বা নিজের জীবনের কথা বলতে বলতে তুমি বলছিলে পাড়ায় পাড়ায় কিছু কিছু আইডল থাকে, এখন পাড়ায় পাড়ায় ফুটবল দেখতে পাচ্ছ? আইডল তো নেই, কিন্তু ক্ষেপ হচ্ছে। আইডল নেই, আমাদের পাড়ায় আইডল ছিল, পাশের পাড়ায় আইডল ছিল, অমিত দাসের মতন প্লেয়ার ছিল, সে যে দেশের হয়ে খেলেছে, ইস্টবেঙ্গল মোহনবাগানের হয়ে খেলেছে, এরকম একটা আইডল ছিল, এখন নেই। মেহতাবের কাছে ফুটবল জগতে সব থেকে কঠিনতম বা কান্নার মুহূর্ত কোনটা? কান্নার মুহূর্ত হতে যখন আমার লিগামেন্ট অপারেশন হয়, আমি চাকরি ছেড়ে দিই এনজিসির। এখনও মনে আছে ডিস্ট্রিক্ট খেলা আমি খেলতে গেছিলাম, আমাদেরই পাড়ায় একজন, আর আমি মনে করি ক্রিটিসাইজ করার লোক না খুব দরকার লাইফে বড় হতে গেলে। যদি মাখতে পারো তুমি ক্রিটিসাইজটা গায়ে, তাহলেই তুমি কাম ব্যাক করতে পারবে। আর কাম ব্যাক করার জন্য কিছু না, একটা পেঞ্চ দরকার, পেঞ্চ না হলে তুমি বড় মানে কাম ব্যাক করা যায় না। তো ওই পেঞ্চটা আমি পেয়েছিলাম যখন আমি স্ক্র্যাচ ছেড়ে দিয়েছিলাম, ডিস্ট্রিক্ট খেলা দেখতে গেছি। আমার এখনও পুরোপুরি মনে স্কোয়ার আছে, একটা আমারই আশেপাশে, আমি এখন মিশি, তাকে কোনো দিন বলিনি আমি, যে তুই আমাকে এই কথা বলেছিলি, থ্যাঙ্কস টু হিম, যে ওই সময় ও কথা বলে, মানে ও খোড়া হয়ে গেছে, আর ফিরতে পারবে না। সেই সময় আমি চাকরিও ছেড়ে দিয়েছিলাম এনজিসি, যখন আমার লিগামেন্ট অপারেশন হয়। তা আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম আমি ফিরবো, আর খুব ভালোভাবে ফিরবো। এটা 2006-এর কথা বলছি তোমাকে, তখন মোহনবাগানে আমি খুব ভালোভাবে ফিরেছিলাম। যখন ফার্স্ট ম্যাচ খেলতে নামি ফেডারেশন কাপ, 2 গোলও করেছিলাম, তারপর থেকে আর পেছনে ঘুরে তাকাতে হয়নি আমার। মেহতাবের কাছে সব থেকে স্মরণীয় মুহূর্ত ফুটবল জগতে? বেস্ট ইন্ডিয়ান প্লেয়ার পাওয়া, বেস্ট মিডফিল্ডার পাওয়া, নেহেরু কাপ পাওয়া, ক্যামরুনকে হারিয়ে দেশের হয়ে যদি অ্যাচিভ করে, এর থেকে বড় আর কিছু নেই। ইস্টবেঙ্গল মোহনবাগান তো সবসময় থাকবেই, কিন্তু দেশের জার্সি পরা আর ওই ফ্ল্যাগের সামনে ন্যাশনাল অ্যান্থাম গাওয়া, ওর থেকে বড় প্রাউড ফিল আর জীবনে মানে মরার আগে অবধি মনে থাকবে। একটা অন্যরকম হাইপোথেটিক্যাল একটা প্রশ্ন করি, এই ইন্টারভিউ শেষ হওয়ার পর 2টো ফোন আসবে, মোহনবাগান থেকে বলবে তুমি জয়েন করো, ইস্টবেঙ্গল থেকে তোমাকে বলবে জয়েন করো, বয়সের কথা ছেড়ে দাও, হাইপোথেটিক্যাল, কোথায় জয়েন করবে? ডেফিনেটলি আমার চয়েস থাকবে ইস্টবেঙ্গল। কেন, সেই জায়গাটা, সেই ভালোবাসাটা পেয়েছি। মেহতাবের কাছে সেরা কোচকে? যদি ক্লাব লেভেলে বলো, অফকোর্স ট্রেভার মর্গান। আর তার আগে বলো, আমি যার হাতে তৈরি হয়েছি, মানে ক্লাব, যে সময় ফুটবল শেখাটা খুব দরকার ছিল, ফুটবলের আইডিয়াটা খুব দরকার ছিল, হয়তো আমি অনেক দৌড়াতাম, ড্রিবল করতাম, কিন্তু উনি এসে আমার ফুটবলটা যখন ওনার হাতে পড়লাম টালিগঞ্জে, সে হচ্ছে অমল দত্ত। আচ্ছা, আমি কতগুলো নাম একটু, মানে মেহতাব আমাদের সঙ্গে যতক্ষণ গল্প করছে অনেকগুলো নাম করেছে, সেই নামগুলো নিয়ে একটুখানি জেনে নাও। মানে তুমি তাদেরকে কি চোখে দেখো? পুরো ইন্টারভিউ অন্তত 6 বার বাবলুদার নাম করেছো। সুব্রত ভট্টাচার্য, আপনারা জানেন মোহনবাগানের ঘরের ছেলে আমরা যাকে বলে থাকি, বা সবাই যে বলে থাকে, সুব্রত ভট্টাচার্য, বাবলুদা কি চোখে দেখছো? আমি নিশ্চয়ই এক্সপেক্ট করবো যে বাবলুদা দেখবেন পুরো বিষয়টা, তার কমেন্টও আমরা পেয়ে যাবো। আউটস্ট্যান্ডিং, ওনার সাথে গল্প করতে বসলে দিনের পর মানে ঘন্টার পর ঘন্টা কেটে যায়,
আর বাঙালি ফিলিংস, বাংলাদের প্রত্যেকটা বাঙালিকে যেভাবে উনি ভালোবাসেন, গালাগালিও দেন, বকেনও, কিন্তু আবার প্রচণ্ড ভালোবাসেন। ওরম আমি বাঙালি ফিলিংস ময়দানে কাউর দেখিনি, আমি বুক বাজিয়ে বলতে পারি। চুনি গোস্বামীর সঙ্গে তোমার গল্প হয়েছে, দেখা হয়েছে, কথা হয়েছে, কিরকম লেগেছে? চুনি স্যার অন্যরকম ছিলেন, বাবলু স্যার আবার মানে বাবলুদা অন্যরকমই ছিলেন। বাবলুদা খুব মিশে যেতেন সবার সাথে, প্লেয়ারদের সাথে ডেকে ডেকে গল্প করতে বসাতেন। মানে ওনার প্যারালাল মনে হয় না মোহনবাগানে কেউ, মানে আমার দেখা বাবলুদা, এভারগ্রিন বাবলুদা। বসতেন, ভালো বুঝতেন, প্রচুর মানুষকে হেল্প করেন, কেউ জানে না। এই কিছু তো এইগুলোই তো আমরা শিখেছি সিনিয়রদের থেকে। আরো অনেক কথা জানা রয়েছে আপনার কথায়। মেহতাব হোসেনের সঙ্গে কথা বলে জানবো, কিন্তু ছোট্ট একটা বিরতির পর। সঙ্গে থাকুন, চোখ রাখুন আপনার কথায়। ফুটবলের জন্য কি করছো সাধারণ মানুষের জন্য? ডেফিনেটলি আমি মানে আমরা জানতে চাইছি, লোককে জানাতে চাইছি। তুমি না, আমি জানাতে চাইছি না এই কারণেই, কেন আমি বারবার বললাম, গীতাতেও লেখা আছে, বেদেও লেখা আছে, কোরআনেও লেখা আছে কি এক হাত হেল্প করলে এক হাত জানতে নেই। আমি জানাবো না। ফুটবলের জন্য কি করছো? না, ফুটবলের জন্য আমি করছি, অফকোর্স করছি। আমার বারাইপুরে ক্যাম্প আছে, বিনা পয়সায় বাচ্চারা প্র্যাকটিস করে, জার্সি প্যান্ট দেওয়া হয়, সব কিছু হয়। ঢাকুরিয়ায় ক্যাম্প আছে। আমি পার্সোনালি অনেক কিছু চেষ্টা করি করার। আমি বাবলুদার নাম করলাম, এরপর যে নাম দুটো চলে আসে, পিকে ব্যানার্জি, সুভাষ ভৌমিক, তোমার চোখে? ভৌমিক দা ম্যান ম্যানেজমেন্ট খুব বলো, বড় প্লেয়ারদের নিয়ে ক্লাব সাকসেস, বড় প্লেয়ারদের হ্যান্ডেল করা খুব ডিফিকাল্ট। কিন্তু আবার আমি যদি পিকে স্যারের দিকে চলে যাই, উনি এরম ফিল করান, তোমার সাথে যদি প্রথমও দেখা হয় এরম ফিল করান তোমার সাথে দীর্ঘ বছরের চেনার পরিচিত, দীর্ঘ বছর। মানে তুমি ভাবতেই পারবে না কি আজ এই জাস্ট আমার সাথে দেখা হলো। উনি ওরম ছিলেন, আমাদের কোনোদিন ফিল করতে দেননি কি উনি হচ্ছেন লেজেন্ডারি ফুটবলার ছিলেন, লেজেন্ডারি কোচ ছিলেন, লেজেন্ডারি ম্যানেজার ছিলেন। আমি ওনাকে কোচ হিসাবে পাইনি, কিন্তু আমি ম্যানেজার, ইন্ডিয়া টিমের ম্যানেজার হিসাবে পেয়েছিলাম ওনাকে 2005-এ, পাকিস্তানে 2005, জাপানে, সম্ভবত কোরিয়ায়, এইসব জায়গায় পেয়েছিলাম ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং রাউন্ডে। গল্প করতেন, উঠতে ইচ্ছা করতো না, এয়ারপোর্টে বসে থাকতাম। আর আমরা খুব ছোটো তো তখন, মানে জাস্ট 2005, মানে বুঝতেই পারছো, জাস্ট এসছি আমরা ইন্ডিয়া টিমে, ওনার সাথেই বসে থাকতাম। ওকে, তুমি ফুটবলের কথা বলছিলে, একটা খুব সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। বাঙালির কাছে সবসময় ফুটবল ভালোবাসার জায়গা, আনন্দের জায়গা। কিন্তু তুমি বলছিলে যে নতুন জেনারেশনের জন্য তুমি জার্সি দিচ্ছ, প্র্যাকটিস করাতে যাচ্ছ, কিন্তু সেই যে মাঠের গমগম আমেজ, কাদার মধ্যে ঝাঁপিয়ে পড়ছে, সেই জায়গাটা পাচ্ছ নাকি মোবাইলে আটকে থাকছে? না, সামথিং মিসিং। বাঙালি যে ভালোবাসাটা, সেই জিনিসটা একটু মিসিং। সেই জিনিসটা এই কারণেই বলছি, এখন বাবা মারা এসে মাঠে বসে থাকে, যারা আসে, আমি সত্যিই আমি তাদের বাবা মাদেরকে ধন্যবাদ জানাই। আগে না বাবা মা আসতে হতো না, আগে নিজে থেকে আসতো মাঠে সবাই, এখন বাবা মাকে নিয়ে আসতে হচ্ছে মাঠে। ডিফারেন্সটা হচ্ছে এটাই। তুমি যখন বড়, মানে যখন ছোটো ছিলেন, তখন বাবা মা কোনো দিন বলতো না তাই মাঠে যা, আমরা দাদাদের দেখেই মাঠে চলে যেতাম। তারা খেলছে, তারা উঠলে আমরা খেলবো, বসে থাকতাম মাঠের বাইরে, তাদের খেলা দেখতাম। কিন্তু এখন সেটা বাবা মারা জোর করে নিয়ে আসছে মাঠে, যাতে বাচ্চারা আমার সুস্থ থাকুক। সেটা তো একটা ভ্যালিড পয়েন্ট, মানে খুব গুরুত্বপূর্ণ দিক, যে তবু তো নিয়ে আসছে, সেই জায়গাটা তো তৈরি করছে। না, ফুটবলের উন্নতি, সাফল্য, ধারাবাহিকতা, এটাও তো দরকার। অফকোর্স। আবার কি বলতো, কিছু কিছু ক্ষেত্রে বাবা মারা কোচ হয়ে যাচ্ছে। তোমার দুই ছেলের কোচকে? আমার দুই ছেলের কোচ আমি, কিন্তু আমি খুব একটা ইন্টারফেয়ার করি না। এই কারণে ইন্টারফেয়ার করি না, ওকে ফ্রিডম দেওয়া হয়েছে। আমি বলি, অনেক কিছুই বলি, সবসময় বলি, কিন্তু ওকে আমি প্র্যাকটিস করাই না। কেন, নিজের ছেলেই কেউ নিজেকে প্র্যাকটিস করাতে পারে না। এখনও আন্ডার 16 ইস্টবেঙ্গলে সম্ভবত জয়েন করবে এবছর,
ডেম্পোতে ছিল। আমি চেষ্টা করি যেরকম আমি নিজের সিঙ্গেল হ্যান্ডেড করেছি, এই জায়গাটা অবধি অ্যাচিভ করেছি, আমি চেষ্টা করব ওর সেই জায়গাটা নিজে থেকে অ্যাচিভ করবো। আমি কোনো দিন বলে দেবো না। আমার ছেলে ডেম্পোতে ছিল, এসছে এখানে প্র্যাকটিস করেছে 1 মাস, কোচ বললো এখানেই রেখে দাও ওকে, ফাল্গুনী দত্ত। তো আমি বললাম ঠিক আছে রেখে দিই, কিন্তু আমার সত্যি কথা বলতে আমার কোনো ডিসিশন নেই কে ওকে নিতে হবে, ও আমার ছেলে বলে, এটা আমি জীবনে করব না। তুমি কি ওকে ফুটবল খেলতে বাধ্য করেছিলে নাকি না। পরিবেশ তৈরি হয়েছে? পরিবেশ তৈরি হয়েছে। ও ছোটবেলা থেকে যখন ও 2010-এ জন্মেছে, যেবার আমি বেস্ট জন্ম থেকেই তোকে দেখছি। হ্যাঁ বেস্ট মিডফিল্ডার হলো, তারপর থেকে 4 বছর বয়স, 3 বছর 4 বছর ছোটবেলা থেকে জন্মে থেকেই যাচ্ছে ইস্টবেঙ্গল ক্লাবে। ও যেরম যেরম বড় হয়েছে পুরোপুরি তো ইস্টবেঙ্গলে দেখেছে আমাকে। ওই ইভেন এরম গেছে 2 বছর আগে অবধি জার্সি পরে ইস্টবেঙ্গলের টেম্পোতে গেছে খেলা দেখতে, ইস্টবেঙ্গলের খেলা, আমাকে না জানিয়ে, বাহ পাড়ার ছেলেদের সাথে। বাহ। তো এটা একটা ভালো লাগা কে যে আমি যে ক্লাবে খেলেছি তার ভালোবাসাটা গ্রো হয়েছে সেখান থেকে। সেই ইস্টবেঙ্গলে জার্সি পরে, আমার জার্সি পরে বা অন্য কারোর জার্সি পরে যাচ্ছে মাঠে, আর সব সাপোর্টারের সাথে। আমার গাড়িও নিয়ে যেতে পারতো, কিন্তু আই থিঙ্ক আমার ছেলের মধ্যে সেই জিনিসটা আসেনি যে গাড়ি নিয়ে যাবো মাঠে, ড্রাইভার নিয়ে যাবো মাঠে, ল্যাভিশ লাইফ। আমিও চেষ্টা করি ওই লাইফটা না দিতে। স্ট্রাগল করলে সেই স্ট্রাগলের মর্মটা বুঝতে পারবে সে। তাহলে তুমি বলছো যে আমার প্রশ্নটা ভুল অ্যাকচুয়ালি, যে নতুন জেনারেশন আসছে না, খেলার সঙ্গে থাকছে না, এটা ঠিক নয়। তোমার ছেলে প্র্যাকটিস করছে, আরও বড় সুযোগ পাবে, এই প্রত্যাশা অবশ্যই করে তুমিও করবে, আমরাও করব। তুমি নিশ্চয়ই জানো ক্রিকেটে ইতিমধ্যেই তোমারই কন্টেম্পোরারি লক্ষ্মীরতন শুক্লা, সৌরাশিস লাহিড়ী, তাদেরও ছেলেরা কিন্তু ইতিমধ্যেই ক্রিকেটের ব্যাট হাতে নিয়ে নিয়েছে। তাহলে নেক্সট জেনারেশন ক্রিকেট ফুটবলের সঙ্গে রয়েছে। খুব কম দেখা যায় একটা যার বাবা এত বড় প্লেয়ার বা যার বাবা এত খেলেছে তার ছেলে ফুটবলার বা ক্রিকেটার, খুব বড় বড় এক্সাম্পল আছে। আমি ফুটবল তোমার ঈশ্বর, ফুটবল ছাড়া মেহতাব হোসেনের কি পরিচয় রয়েছে? মেহতাব হোসেনের আজ ইন্টারভিউ নেওয়া হচ্ছে, মেহতাব হোসেন ফুটবলার, বিখ্যাত ফুটবলার, সাফল্যের সঙ্গে জড়িত বলে মেহতাব হোসেন বলছে আমার ছেলে ফুটবল খেলে না। এটা কি বলছো? আমি বলছি পার্সেন্টেজ, যখন ও খেলবে না, তুমি যখন একটা ম্যাচ ফেলিয়ার হবে না, তখন কি বলো তো তুলনা চলে আসবে। তাহলে কি হয়েছে? খুব ডিফিকাল্ট লাইফ, খুব ফ্রাস্ট্রেটেড লাইফ। নিজেই বলছো স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, এটা আমরা ছোটবেলা থেকে জানি। কিন্তু কোনোদিন কোনো বাবা, কারোর বাবা, মানে কোনোদিন কোনো বাবা, খুব ভয় পাও, তুমি রাজনীতি করতে ভয় পাও, তুমি সিদ্ধান্ত নিতে ভয় পাও, তুমি ছেলে ফুটবল খেললে ভয় পাও, কোনো বাবা ভীতু? কোনোদিন কোনো বাবা চায় না তার বাচ্চা কোনোদিন সেই যা বাবা যেই কষ্ট করে প্রত্যেকটা মুহূর্তে প্রেশার নিয়ে, প্রত্যেকটা মুহূর্তে মানুষের ক্রিটিসাইজ তো হবেই, খেলতে গেলে ক্রিটিসাইজ হবে, পারফর্ম না করতে গেলে ক্রিটিসাইজ, তাহলেই তো ডেভেলপ। আমি নিজেই বলেছি, কিন্তু আমি চাইতাম ও ভালো একটা পড়াশোনা করুক, ভালো একটা জায়গা যাক, স্টেবল হোক। কিন্তু আমি এই জন্যও হ্যাপি যে ও সব কিছু বাদ দিয়ে ফুটবল খেলছে। গুড, ভেরি গুড। এবারে আমাদের আলোচনা বা গল্প বা আড্ডা বা আপনার কথা, মানে মেহতাবের কথা যা তুলে ধরছি আপনাদের কাছে, তার একেবারে শেষের দিকে আমরা এসেছি। এবারে মৌমিতার কথা জানবো, অর্থাৎ মেহতাবের স্ত্রী। মেহতাব কি করে পরিচয় হলো, আর বাঁধনটা ঠিক কীরকমভাবে চলছে? দেখো, আমি তাকে প্রপোজ করি, বারুইপুরে পড়াশোনা করতে আসতো। লাইফটা খুব ডিফিকাল্ট ছিল তখন, আমার সবে ইনজুরি হয়েছে। আমি তখন ওখানে ফ্ল্যাট নিয়ে এক্সারসাইজ করতাম, ওয়েস্টার্ন টয়লেট দরকার ছিল, কেন আমার নিজের পুরনো বাড়িতে ওয়েস্টার্ন টয়লেট ছিল না। তখন ও পড়তে আসতো আমার ফ্ল্যাটেরই ওখানে বারুইপুরে। ওখান থেকেই আস্তে 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 করে আমি নিজেই প্রপোজ করলাম কি আমি তোমার সাথে, প্রথম তো দেখা হয়, প্রপোজ করা হয়, প্রেম করা হয়, দেন বিয়ে। প্রথমেই তো ওই মানুষ বিয়ের অফার দেয় না। তো আমি বলেছিলাম তোমাকে ভালো লাগে। তখন ও জানতো না, জাস্ট হ্যাঁ আমার বলে দিই, আমার ফ্যামিলিতে, মানে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিতে পুরো মনমান সাপোর্টার।
আমার বাড়িতে আমি মোহনবাগান, বাদ বাকি সবাই ইস্ট ইস্ট বেঙ্গল। তো ওদের বাড়িতে বাঙাল ছেলে বা বাঙাল কেউ খুব একটা অ্যাকসেপ্ট করা মুশকিল হয়, তারপরে তো অন্য কাস্ট, অনেক কিছু বুঝিয়েছি এই ওই হ্যান ত্যান, তারপরে বাবা খবর নেওয়া হয় না আমাদের সমাজে। হয়তো ইউরোপিয়ান কালচারে হয়, কিন্তু আমাদের সমাজে এখনও সেই জায়গায় আসেনি কি ইজিভাবে মানা যায়। অফকোর্স স্ট্রাগল করেছিলাম, থ্যাঙ্কস টু মানে আমার শ্বশুরমশাই, আমার শাশুড়ি, কিন্তু এখন উই আর এ ভেরি হ্যাপি ফ্যামিলি। আমার শাশুড়ি আর আমার বাড়িটা একটা মিনি ইন্ডিয়া মানে আমরা ধরো আমার বাড়িতে ঈদও হয়, ইভেন লাস্ট ইয়ার থেকে আমরা দুর্গাপুজো স্টার্ট করেছি বাড়িতে। আমার ওয়াইফ বলেছে কি না দুর্গাপুজো হওয়া উচিত, চলো নো প্রবলেম, আমি তোমার সাপোর্টে আছি। মানে কেউ জানে না আমাদের বাড়িতে কে এই কাস্টের কে ওই কাস্টের, আমরা মানুষ। অসাধারণ, ধর্ম কখনো বাধা হয়ে দাঁড়ায়নি, এই কথা কিন্তু একেবারে মেহতাবের মুখ থেকে বেরিয়ে এলো। তাহলে মেহতাব, এক্ষেত্রে কাস্ট তুমি নিজেই প্রসঙ্গটা তুললে, ধর্ম কোনো ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়নি, বরঞ্চ ফুটবলই ঈশ্বর যে তোমাকে পাইয়ে দিতে সাহায্য করলো, তাই কি? একদম একদম একদম, ফুটবলের জন্যেই কিন্তু আমি মমিতাকে পেয়েছি। আর আমি সত্যি কথা বলতে যেরাম আমি নিজের নবীজিকে আমি ফলো করি, সেরকম আমি স্বামীজিকেও ফলো করি। স্বামীজির প্রত্যেকটা কথা আমি মেনে চলার চেষ্টা করি, সেরকম নবীজির কথা মানি আমি। ভালো মানুষ হওয়া, ভালো অন্যর সাথে ব্যবহার করা, সেই মতো স্বামীজিও তাই বলেছেন। সব ধর্ম ঘুরে নিয়েছে, সবই কিন্তু একই কথা বলছে। স্বামীজি বলেছেন ফুটবল খেলো। যখন ফুটবল নিয়ে থাকি বা ফুটবল 1 ঘন্টাও যদি মাঠে থাকি, সারা পৃথিবী একদিকে, সব কিছু ভুলে যাই, ওর থেকে শান্তি আর কিছু নেই। এই জন্যই স্বামীজি বলে গেছিলেন। আমাদের আলোচনা একেবারে শেষের দিকে, নতুন জেনারেশনের কথা বারবার উঠে আসছে। আমি মনে করি আজও তুমি সেই হিরো ফুটবলের জগতের, যে নামগুলো প্রথম সারির যে নামগুলো চলে আসে তার মধ্যে অবশ্যই করে মেহতাব হোসেন। বন্ধু মেহতাবের কাছে যে প্রত্যাশা বা যা শেষ প্রশ্ন থাকবে সেটা হচ্ছে, তোমার যারা সতীর্থ তাদের কাছ থেকে তুমি যা পেয়েছো এবং আগামী দিনে ফুটবল নামক ঈশ্বরের কাছ থেকে যা তুমি প্রত্যাশা করো, সেই জায়গায় দাঁড়িয়ে তোমার দর্শকদের প্রতি তোমার আহ্বান, তোমার বক্তব্য। আমার বন্ধুদের কাছে এটাই থাকবে যে যা আমরা পেয়েছি ফুটবলের থেকে, দিস দ্য রাইট টাইম, হাই টাইম রিটার্ন করা এই জেনারেশনকে, যাতে জেনারেশনরা নিতে চায়। আর সমর্থকদের কাছে এটাই করব, যেই টিমকে ভালোবাসো সেই টিমকে সাপোর্ট করো, সেই টিমকে পাশে থাকো। ফুটবলটাকে আরও একমাত্র আমাদের থেকে আশেপাশে এনভায়রনমেন্টটা যারা আছে সাপোর্টাররা, যারা ফুটবল ভালোবাসে, তাদেরকেই কিন্তু জাগ্রত করতে হবে অন্য মানুষকে, কি ফুটবল কীভাবে আমাদের দেশের ডেভেলপ হবে তারা সাজেশন দেবে। তারা বোঝানোটা, আশেপাশের লোককে বোঝানোটা খুব ইজি হবে। কেন আমরা খুব ডিফিকাল্ট প্রত্যেকটা পাড়ায় গিয়ে বা প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে, কেন সোশ্যাল মিডিয়া এতটা স্ট্রং হয়ে গেছে। কেন আমরাও খুব একটা বেশি সোশ্যাল মিডিয়া করি না। ধরো আমার ম্যানেজার, খুব ভয় পাও সোশ্যাল মিডিয়াকে? না, সোশ্যাল মিডিয়া ভয় পায় না, আমার ম্যানেজার করে। কেন আমি খুব অ্যাভয়েড করি এটাকে। কেন তুমি যত সোশ্যাল মিডিয়া দেখবে, তুমি দেখবে, তত তোমার নেগেটিভিটি। কেন এরকম ভাবছো তুমি? আসে আমার মধ্যে আসে। আজকে 2015, 16, 17 অবধি আমরা 100 র্যাঙ্কিংয়ের মধ্যে ছিলাম। তারপরে কিন্তু আমরা ISL-এ ডেভেলপ করছি ইন্ডিয়ান প্লেয়াররা, কিন্তু যখন ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে যাচ্ছি তখন কিন্তু রেজাল্ট খুব একটা ভালো নয়। তার জন্যই বলছি সায়েন্টিফিক তৈরি করতে হবে। সায়েন্টিফিক না তৈরি করলে খুব ডিফিকাল্ট। আজকে জাপান কিন্তু ওই জায়গায় তার জন্য অ্যাচিভ করেছে। অনেক প্রত্যাশার কথা, অনেক আশার কথা ইতিমধ্যে মেহতাব হোসেন আমাদেরকে শোনালো। মেহতাব, অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় আপনার কথায় তুলে ধরার জন্য। মেহতাবের কথা, আপনার কথা ইতিমধ্যেই কিন্তু আমরা তুলে ধরলাম আপনাদের সকলের কাছে। তবে মেহতাব তার দুঃখের কথা, তার যন্ত্রণার কথা যেমন বলেছেন, তার পাশাপাশি তার আশার কথা, ইচ্ছের কথাও বারবার করে তুলে ধরেছেন। আপনাদের কথা যা আপনারা মেহতাবের কাছ থেকে জানতে চেয়েছেন, আমরা চেষ্টা করলাম অনেকগুলো প্রশ্নের উত্তর খোঁজার। আমি জানি বিশেষ কতগুলো ক্ষেত্রে ইস্টবেঙ্গল থেকে মোহনবাগানে আসা বা রাজনীতি, এক্ষেত্রে মূলত বেশ কিছু প্রশ্নের উত্তর ইতিমধ্যে মেহতাব দিয়েছেন, কিন্তু কিছু প্রশ্নের উত্তর আবার চাপাও থেকে গেল। দেখা যাক আগামী দিনে মেহতাব কি বলে, তার জন্য অপেক্ষায় থাকবো।
ধন্যবাদ মেহতাব হোসেনকে আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। অনেক কথা জানলাম, আরও বাকি থেকে গেল অনেক কথা। দেখা যাক এরপর জানা যায় কিনা। চোখ রাখুন ক্যালকাটা নিউজে।